This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা শুনলে আপনার মনে পড়বে প্রধানমন্ত্রী মোদিজির সেই কথাটা যে এই সংকটটা করোনার মতো ছড়িয়ে পড়তে পারে। আর এটা কেন বললাম জানেন? কারণ গতকাল রাতেই তেহরান থেকে একটি বড় অ্যাকশন নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রিপোর্ট বলছে ইরান পশ্চিম এশিয়ার সেই সব দেশে হামলা চালাতে পারে যেখানে আমেরিকার কোম্পানিগুলির প্রেজেন্স রয়েছে। শুধু ছোটোখাটো কোম্পানি না, গুগল মানে যারা ইউটিউব চালায়, মেটা, এই ধরনের প্ল্যাটফর্মগুলি। আর এই ধরনের 18টিরও বেশি বড় কোম্পানির অফিস পুরো মিডল ইস্ট জুড়ে স্প্রেড করে আছে। আর বলা হচ্ছে তেহরান টাইম রাত 8টা মানে ইন্ডিয়ান টাইম রাত 10টার মধ্যে এইসব লোকেশন টার্গেট হতে পারে। এখন ভাবুন পরিস্থিতিটা, একদিকে টেনশন অলরেডি পিকে, তার উপর এ ধরনের অ্যাটাক ওয়ার্নিং। আর ঠিক এই সময়ই ডোনাল্ড ট্রাম্প এসে প্রেস কনফারেন্স করে বলে দিলেন যে আমরা ইরান থেকে বেরিয়ে আসছি, আর মাত্র 2 সপ্তাহ এই যুদ্ধ চলবে, স্ট্রেট অফ হরমুজ ইস্যুতে আমরা আর ইন্টারফেয়ার করব না। মানে ক্লিয়ার সিগন্যাল যে ইউএস এখন স্লোলি ব্যাকফুট নিচ্ছে আর মিডল ইস্টকে এসেনশিয়ালি নিজের মতো করে ছেড়ে দিচ্ছে। এমনকি ট্রাম্প এটা পর্যন্ত বলে দিয়েছেন যে হরমুজ বন্ধ হলে সেটা বিশ্বের সমস্যা, আমাদের নয়। আর আমাদের কাছে যথেষ্ট পরিমাণ তেল আছে, যাদের দরকার তারা নিজেরাই ম্যানেজ করুক। এখন এখানে একটা ডেঞ্জারাস কম্বিনেশন তৈরি হয়েছে, ইউএস উইথড্র করছে আর স্টেট অফ হরমুজ অলরেডি আনস্টেবল। আর এই অবস্থায় ইরান রিটেলিয়েশনের প্রস্তুতি নিচ্ছে, কারণ গতকাল ইরানের ওপর যে হামলা হয়েছে সেটা ইউএস ব্যাকড বলেই মনে করা হচ্ছে। আর আজ ইরান তার বদলা নিতে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে এই রিটেলিয়েশন কি সত্যি হবে? আর যদি হয় তাহলে মিডল ইস্টের জিসিসি কান্ট্রিগুলির স্টেবিলিটি নড়ে যেতে পারে, তাদের কনফিডেন্সটাও ব্রেক হতে পারে, আর আরও অ্যাগ্রেসিভ রেসপন্স তারা দিতে পারে। এমনকি রিপোর্টে এটাও বলা যাচ্ছে যে ইউনাইটেড আরব এমিরেটস যুদ্ধের মধ্যে অফিসিয়ালি ঢুকতে পারে, যদিও এখানে কোনো অফিসিয়ালি স্টেটমেন্ট আসেনি। কিন্তু ডিসকাশন চলছে, ইউএই একটা ফোর্স তৈরি করার কথা ভাবছে, যার কাজ হবে স্টেট অফ হরমুজ জোর করে খুলে রাখা এবং শিপসগুলির সিকিউরিটিকে নিশ্চিত করা, ট্রেড ফ্লো মেনটেন করা। আর এদিকে গ্লোবাল লেভেলে কি হচ্ছে জানেন? ইউনাইটেড কিংডমের পিএম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, অস্ট্রেলিয়ার পিএমও সেই একই কাজ করেছেন। আরও ইন্টারেস্টিং ব্যাপার, ভারতের মতোই কিছু ইকোনমিক স্টেপস নেওয়া হচ্ছে, যেমন এক্সাইজ ডিউটি কমানো। এক কথায় পুরো পৃথিবী এখন ওর্স্ট কেস সিনারিওর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। আর সব চোখ এখন একটা জায়গায়, যে ডোনাল্ড ট্রাম্পের আপকামিং অ্যাড্রেস। ইউএস টাইম রাত 9টা মানে ইন্ডিয়ান টাইম অনুযায়ী ভোর 6টা। অনেক দেশ অলরেডি ক্যালকুলেশন শুরু করে দিয়েছে যে ট্রাম্প হয়তো আবার সেই আফগানিস্তানের মতো অ্যানাউন্সমেন্ট করতে পারেন যে আমরা বেরিয়ে যাচ্ছি এই অঞ্চল থেকে। আর এখন যার যার নিজের দায়িত্ব। যদি সত্যি এমন হয় তাহলে গ্লোবাল টেনশন একেবারে অন্য লেভেলে চলে যাবে। ইউরোপ অলরেডি রিসেশন ফেয়ারে আছে, তার উপর যদি এই ক্রাইসিস এক্সেলেট করে তাহলে বিশ্ব কিভাবে হ্যান্ডেল করবে এই সিচুয়েশন। এখন দুনিয়া কি প্রস্তুতি নিচ্ছে আর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটি আমরা আজকের এই ভিডিওতে জানবো। আর এরই মধ্যে বড় খবর, ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির জরুরি বৈঠক হয়েছে। নরেন্দ্র মোদী নিজে টপ অফিসার্স আর মিনিস্টারদের নিয়ে ডিসকাশন করেছেন, এটা এখন হেডলাইনে আছে। আর এই নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আমি কিন্তু আমাদের এই চ্যানেলে দিয়েছি। তো চলুন এই পুরো সিচুয়েশনটা যদি এক্সেলেট করে তাহলে স্টোরিটা কোথায় গিয়ে শেষ হবে সেটাই আজকে জানি। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা যদি আমাদের এই নিউজ জিওপলিটিক্স চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন একটু পেছনে ফিরে দেখা যাক। কয়েকদিন আগেই একটা বড় হেডলাইন ঘুরছিল, দেশে আবার করোনার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আর এই কথাটা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এসেনশিয়ালি একটা ওয়ার্নিংও দিয়েছিলেন, যেভাবে মিডল ইস্টে ওয়ার এগোচ্ছে এর ইম্প্যাক্ট করোনার মতো গ্লোবাল ডিস্টারশন তৈরি করতে পারে। আর এখন প্রশ্ন, কেন করোনার সঙ্গে এটিকে কম্পেয়ার করা হচ্ছে? কারণ করোনার সময়ও এমন কিছু হয়েছিল যা এই সিনারিওতে হুবহু মিলে যাচ্ছে। ডিমান্ড একদম কোলাপস করে গিয়েছিল এই টাইমে, সাপ্লাই ছিল কিন্তু কেউ নিতে চাইছিল না, ওয়েল সেলার ছিল কিন্তু বায়ার্স ছিল না, আর রেজাল্ট তেলের দাম প্র্যাকটিক্যালি জিরোর কাছাকাছি চলে গিয়েছিল। আর এখানেও সিনারিওটা ম্যাচ করছে, কিন্তু একটু উল্টোভাবে। মানুষ এখন কিনতে চাইছে কিন্তু সাপ্লাই পৌঁছচ্ছে না, কারণ গ্লোবাল ওয়েল সাপ্লাইয়ের প্রায় 20% ডিস্টার্বড হয়ে গেছে। আর এখন ডাইরেক্ট ইম্প্যাক্ট ওয়েল প্রাইসে বাড়ছে, এসেনশিয়াল গুডসের কস্ট বাড়ছে, পুরো ইকোনমি প্রেসারে যাচ্ছে। ওয়ারের আগে যেখানে ক্রুড অয়েল প্রায় নেগলিজিবল রেটে ছিল, সেটা এখন পৌঁছে গেছে $105 থেকে $110 পার ব্যারেলে। অর্থাৎ ইনফ্লেশন প্রেসার শুরু হয়ে গেছে গ্লোবালি, আর ইকোনমিতে রিপল এফেক্ট পড়ছে। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, ভারতে এই ইম্প্যাক্ট সরাসরি সাধারণ মানুষের ওপর পড়তে দেয়নি। গভর্নমেন্ট এখানে অনেক কিছু করছে, যেমন এক্সাইজ ডিউটি কমিয়ে দিয়েছে,
একটু সহজভাবে এই বিষয়টা আপনাদের খুলে বলি যে যখন ক্রুড অয়েল রিফাইন হয়ে পেট্রোল বা ডিজেল হয় তখন গভর্নমেন্ট এক্সট্রা ট্যাক্স নেয়, সেটাই এক্সাইজ ডিউটি। আগে ধরুন 100 টাকা লিটার তেলের মধ্যে প্রায় 30 টাকাই গভর্নমেন্ট নিয়ে নিত, কিন্তু এখন কি করছে, এখন প্রায় 10 টাকা কমিয়ে দিয়েছে। মানে ক্রুড অয়েলের দাম বাড়লেও গভর্নমেন্ট নিজের শেয়ার কমিয়ে দিয়েছে যাতে আপনার ওপর প্রেশার না পড়ে। এক্সাম্পল হিসাবে ধরুন ক্রুড অয়েল যদি 70 থেকে 100 টাকা হয়ে যায়, মানে 30% ইনক্রিজ হয়, কিন্তু গভর্নমেন্ট তার নিজের ট্যাক্সও প্রায় সেই প্রপোর্শনে কমিয়ে দিয়েছে। আর এর রেজাল্ট ওয়েল কোম্পানিজ তো বেশি দামে কিনছে, কিন্তু কনজিউমার হিসাবে আপনার ওপর এই শকটা পুরোপুরিভাবে অনুভব হচ্ছে না। শুধু এটুকুই নয়, ইন্ডিয়া মাল্টিপল ফ্রন্টসে কাজ করছে। ইরানের সঙ্গে নেগোসিয়েশন, 40টিরও বেশি দেশের কাছ থেকে অল্টারনেটিভ ওয়েল সোর্সিং আর সাপ্লাই চেনকে সিকিউর করছে। এইসব স্টেপস নেওয়া হয়েছে যাতে ইকোনমি স্মুথলি চলতে পারে আর সাডেন ক্রাইসিস না আসে। আর এখন ইন্ডিয়ার ভেতরে স্পেশাল মনিটরিং গ্রুপস তৈরি করা হয়েছে যারা কন্টিনিউয়াসলি সিচুয়েশনকে ট্র্যাক করছে আর কন্টিনিউয়াসলি প্ল্যানিংও করছে। এবার একটা ইন্টারেস্টিং গ্লোবাল প্যাটার্ন দেখুন। ঠিক একই কাজ এখন করছে অ্যান্থনি অ্যালবানিজের নেতৃত্বে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পিএম নেশন অ্যাড্রেস করে বলেছেন যে আমরা ডাইরেক্ট ওয়ার পার্টিসিপেন্ট না, কিন্তু এর ইম্প্যাক্ট আমাদের ইকোনমিতে আসছে। আর তারপরেই অস্ট্রেলিয়াও এক্সাইজ ডিউটি কমানোর অ্যানাউন্সমেন্ট করেছে। প্রায় 16 থেকে 17 টাকা ইকুইভ্যালেন্ট কার্ড, মানে রাফলি 26 সেন্টস রিডাকশন। আর এখন এটা কোনো কোইন্সিডেন্স না। ইন্ডিয়া যেভাবে ক্রাইসিসকে হ্যান্ডেল করছে সেটা এখন গ্লোবাল রেফারেন্স হয়ে যাচ্ছে। 140 কোটি মানুষের দেশ আজ ওয়ার্ল্ড স্টেজে একটা পলিসি লিডার হয়ে উঠছে। ইন্ডিয়া দেখিয়ে দিয়েছে কিভাবে নেগোসিয়েশন আর স্মার্ট ইকোনমিক মুভ দিয়ে ক্রাইসিস হ্যান্ডেল করতে হয়। আর এখন অন্যান্য দেশ সেই মডেল ফলো করছে। সবথেকে বড় কথা, ইন্ডিয়া শুধু নিজের জন্য নয়, বরং একটা গ্লোবাল এক্সাম্পলও সেট করেছে। এবার একটি ক্রিটিক্যাল অংশে আমরা আসব যে অ্যান্টনি অ্যালবানিজ স্পষ্ট করে জানিয়েছেন যে এই ইকোনমিক ডিসিশন যেমন এক্সাইজ ডিউটি কার্ড অন্তত 3 মাস পর্যন্ত চালু থাকবে। এর মানে হচ্ছে ডেভেলপড ইকোনমিক্সগুলিও এখন ওপেনলি স্বীকার করছে এই ক্রাইসিস শর্ট টার্ম নয়, এটা লং টার্ম ইম্প্যাক্ট ফেলতে পারে। আর এই ফিয়ারের কারণ হলো ডোনাল্ড ট্রাম্পের আনপ্রেডিক্টেবল স্ট্যান্স। একদিকে ইউনাইটেড স্টেটস আর ইসরায়েল তারা মিলিটারি অ্যাকশন নিয়ে সিচুয়েশন এক্সেলেট করছে, কিন্তু অন্যদিকে ট্রাম্প বলছে যে হরমুজ খুলতে চাইলে ইরানের ওপর প্রেসার দাও। আর ইরান কি করছে? ইরান বারবার একটা কথাই রিপিট করছে, এই যুদ্ধ আমরা শুরু করিনি, আমাদের ওপর অ্যাটাক বন্ধ করার অ্যাসুরেন্স দিলে আমরা যুদ্ধ থামাতে রেডি। কিন্তু এখন এখানে প্রবলেমটা কোথায়, যে কোনো দেশই ইউএস বা ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ করার অবস্থায় নেই, কিন্তু ইনডাইরেক্টলি সবাই সাফার করছে। আমাদের দেশেও একটা প্রশ্ন উঠেছে যে কেন ইন্ডিয়া ওপেনলি ইউএসকে ক্রিটিসাইজ করছে না, কেন নরেন্দ্র মোদী ট্রাম্পকে ডাইরেক্টলি কিছু বলছেন না। রিয়েলিটি একটু কমপ্লেক্স। ইউএস এই মুহূর্তে এমন একটা স্টান্স নিয়েছে যেটা পুরো ওয়ার্ল্ডকে আনকমফোর্টেবল করে তুলেছে। এমনকি ইউএস এর ক্লোজেস্ট অ্যালাইসরাও ওপেনলি সাপোর্ট করছে না। অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম এদের অনেক সময় এক্সটেন্ড ন্যাটো অ্যালাইস বলা হয়, কিন্তু এখন তারাও ডিস্টেন্স মেনটেন করছে। কেউই ট্রাম্পের বিরুদ্ধে ডাইরেক্ট স্টেটমেন্ট দিচ্ছে না, কারণ স্লাইটেস্ট কনফ্রন্টেশন মানে ইকোনমিক ইনস্টেবিলিটি আরও বাড়বে। অস্ট্রেলিয়ার কেস তো দেখলেনি, ক্রাইসিস হ্যান্ডেল করতে তারা ইমার্জেন্সি পাওয়ার পর্যন্ত অ্যাক্টিভেট করেছে, বিশেষ করে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান রিজিয়নে। এই একই ট্রেন্ড দেখা যাচ্ছে ইউকেতেও। কেইর স্টারমার নেশন অ্যাড্রেস করে ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা এই যুদ্ধে জয়েন করছি না। এটা একটা ভেরি স্ট্রং জিওপলিটিক্যাল সিগন্যাল যে ন্যাটো অ্যালাইস হয়েও ইউকে নিউট্রাল স্ট্যান্স নিচ্ছে। আর এই স্টেটমেন্ট শুনে ট্রাম্প রেগে গিয়েছেন, এমনকি হিন্ট দিয়েছিলেন আমি ন্যাটো ছেড়ে দিতে পারি, ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথাও উঠে এসেছে। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি একটু আলাদা। ট্রাম্প যা বলেন সবসময় সেটা করেন না, কারণ ন্যাটো ছাড়া ইউএস এর ইনফ্লুয়েন্স ইউরোপে অনেকটাই কমে যাবে। একটু ডেটাটা বুঝুন। জার্মানিতে প্রায় 25,000 ইউএস ট্রুপস রয়েছে। পুরো ইউরোপে 25 থেকে 30 মেজর ইউএস বেস রয়েছে। যদি ইউএস সত্যি বেরিয়ে যায় তাহলে ইউরোপিয়ান কান্ট্রিগুলি ইউএস ট্রুপসদের ফিরিয়ে দিতে বলতে পারে, আর সেটা ইউএস এর জন্য হবে সবথেকে বড় স্ট্র্যাটেজিক লস। তাই ট্রাম্প এখন মোস্টলি নেগোসিয়েশন মোডে আছে। কিন্তু এই পুরো টেনশনের মধ্যে ইউকে একটা বোল্ড স্টেপ নিয়েছে। স্টারমার আগে পেসারের মধ্যে দিয়াগো গার্সিয়া বেস ইউজ করার পারমিশন দিয়েছিলেন, কিন্তু পরে পাবলিক ব্যাকলেস শুরু হয়। ইউকের মানুষ ক্লিয়ার বলেছে যে আমরা এই যুদ্ধে যাব না। এমনকি ট্রাম্প আগে ইউকেকে ওপেনলি মক করেছে আফগানিস্তান ওয়ার নিয়ে, বলেছিল ইউকে শুধু ফলো করে, লিড করে না, যার জবাবে ইউকে দেখিয়েছে তাদের সোলজার্স মারা গেছে। এমনকি রয়্যাল ফ্যামিলির সদস্যও যুদ্ধ করেছে।
এই কনটেক্সটে স্টারমার নেশন অ্যাড্রেস করে বলেছেন যে আমরা আমাদের রুলস নিজেরাই বানাবো, আমাদের সিকিউরিটি আমাদের প্রায়োরিটি, তাই আমরা এই যুদ্ধে অংশ নিচ্ছি না। শুধু কথাতেই নয়, কংক্রিট ইকোনমিক স্টেপস নেওয়া হয়েছে। বাস ফেয়ার ফ্রিজ, রেল ফেয়ার ফ্রিজ এবং এনার্জি বিল ফ্রিজ করা হয়েছে, মানে প্রাইস ইনক্রিজ কমপ্লিটলি স্টপ করা হয়েছে। এক্স্যাক্টলি সেই অ্যাপ্রোচ যেটা কোভিড টাইমে নেওয়া হয়েছিল। এর লক্ষ্য হচ্ছে যে ইনফ্লেশন কন্ট্রোল করা যাবে, পাবলিক বার্ডেনটাও কমবে এবং ইনকাম স্টেবিলিটিটা বজায় থাকবে। পাশাপাশি জবস, ওয়ার্কার্স, লং টার্ম ইকোনমি সব কিছু চিন্তা মাথায় রেখেই এই পলিসিসগুলি নেওয়া হয়েছে। এক কথায় ইউকে বলছে যে আমরা যুদ্ধে নেই, কিন্তু ইকোনমিক ইম্প্যাক্ট থেকে নিজেদেরকে বাঁচাবই। আরও একটা ইন্টারেস্টিং পয়েন্ট, যখন ন্যাটো নিয়ে প্রশ্ন করা হয় স্টারমার্ককে, স্টারমার্ক খুবই স্মার্টলি ডজ করে যান। শুধু এটুকুই বলেন যে ন্যাটো একটি স্ট্রং মিলিটারি অ্যালায়েন্স, অর্থাৎ ডাইরেক্টলি কনফ্লিক্ট অ্যাভয়েড কিন্তু অ্যালায়েন্স মেনটেন। এখন পিকচারটা ক্লিয়ার হচ্ছে, ওয়ার্ল্ড ডিভাইডেড নয় বরং স্ট্র্যাটেজিক্যালি কনসার্নস। কিন্তু এখানেই আসল টুইস্ট, ইউএস যদি পুরোপুরি ব্যাকআউট করে আর ইরান যদি রিটালিয়েশন শুরু করে, তখন গ্লোবাল পাওয়ার ব্যালেন্স কোথায় যাবে? দেখুন, এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ইউনাইটেড কিংডম এখনও কিন্তু ট্রাম্পকে সরাসরি কনফ্রন্ট করেনি, কিন্তু ব্রিটেনের এই অবস্থানের পরে ফিনান্সিয়াল ক্রাইসিস আরও ডিপ হতে পারে। ব্যাংক অফ ইংল্যান্ডেও আশঙ্কা রয়েছে, যদি এই পরিস্থিতি দীর্ঘায়িত হয় তাহলে ব্রিটিশ ইকোনমির ওপরে একটা গভীর চাপ পড়বে। আর সে কারণেই ইউরোপের বহু দেশ মানুষকে ওয়ার্ক ফ্রম হোম করার পরামর্শ দিতে শুরু করেছে, কারণ এনার্জি ক্রাইসিসটা এখন আর থিওরিটিক্যাল নয়, এটা রিয়েল ইকোনমিতে ঢুকে পড়েছে। ইউরোপের প্রবলেম আসলে আরও পুরনো। তারা আগে অনেকটাই রাশিয়ান ওয়েল আর গ্যাসের ওপর নির্ভর করত, কিন্তু জিওপলিটিক্যাল প্রেসারে নর্থ স্ট্রিম রুটস বন্ধ হলো আর রাশিয়ান ওয়েল গ্যাস ইনটেক কমে গেল, আর তারপর থেকেই ইউরোপের এনার্জি ভালনারেবিলিটি বেড়ে গেছে। আর ফল, আজ পুরো ইউরোপ ইকোনমিক ট্র্যাপের মধ্যে পড়ে গেছে। ইনফ্লেশন, ফুয়েল কস্ট, ইন্ডাস্ট্রিয়াল স্লোডাউন সব চাপ একসাথে তৈরি হয়েছে। আর এই পুরো পরিস্থিতি নিয়েই একটি গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে আমাদের ভারতে, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, যেখানে মোদিজি নিজে ডেকেছেন প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী, আরও বহু শীর্ষ মন্ত্রী ও আধিকারিককে। শুধু সিকিউরিটি অ্যাঙ্গেল নয়, অ্যাগ্রিকালচার থেকে ওয়েল, ফরেন পলিসি থেকে পাবলিক ইম্প্যাক্ট, সব দিক থেকেই আলোচনা হয়েছে। মূল প্রশ্ন একটাই, যদি ক্রাইসিস আরও বাড়ে তাহলে ইন্ডিয়া কিভাবে রেসপন্ড করবে? কারণ ইম্প্যাক্ট শুধু ওয়েল প্রাইসে আটকে নেই। ধরুন ইউরোপ থেকে ইন্ডিয়াতে কেউকে ফিরতে হবে, আর এর আগে বড় ট্রানজিট হাব ছিল দুবাই বা দোহা, কিন্তু এখন সেই দুটি রুট রিস্ক জোনে, যে কোনো সময় যে কোনো অ্যাটাক বা ডিস্টারপশন হতে পারে। তার ডাইরেক্ট এফেক্টে এয়ার ফেয়ার বেড়ে গেছে, জেট ফুয়েলের দাম বেড়েছে, রুট লঙ্গার হয়ে গেছে, ট্রাভেল ডিস্টার্বটেড হয়ে গেছে, মানুষ যেখানে আছে সেখানেই আটকে আছে। এই সব কিছু মাথায় রেখেই ইন্ডিয়া গভর্নমেন্ট মিটিং ডেকেছে। তারপরে জয়েন্ট সেক্রেটারি লেভেল থেকে জানানো হয়েছে দেশের ভেতরে ওয়েল আর গ্যাসের প্রচুর রিজার্ভ রয়েছে এবং গভর্নমেন্ট নিজের দিক থেকে আগেই সব নেসেসারি প্রিপারেশন নিয়ে রেখেছে। অর্থাৎ ইন্ডিয়া যেভাবে রেসপন্ড করছে সেটা অনেকটাই কোভিড টাইম ক্রাইসিস ম্যানেজমেন্ট মডেলের মতো। মনিটরিং গ্রুপস, কোঅর্ডিনেট রেসপন্স, সাপ্লাই সিকিউরিটি, পাবলিক শক অ্যাবজর্ব করা, সব একই প্যাটার্নে চলছে। আর ইন্টারেস্টিংলি আজ আরও দুটো দেশ প্রায় সেই সেম অ্যাপ্রোচ ফলো করছে, যেটা ইন্ডিয়া আগে থেকেই বলছিল। এটা দেখায় ইন্ডিয়া শুধু রিয়াক্ট করছে না, বরং আগেভাগে ক্রাইসিস সেন্স করে মুভ করছে। সিচুয়েশন সত্যি বলতে এখন সত্যি ডেঞ্জারাস। একদিকে আমেরিকা প্রস্তুতি নিচ্ছে আর অন্যদিকে ইরানও প্রস্তুত, আর তার মাঝখানে পুরো রিজিয়ন হোস্টেস হয়ে আছে। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও পেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।